যোধপুর গ্রামে শঙ্কর নিজের বউ আর বাচ্চাদের সাথে থাকত। তার গ্রামে একটা ধাবা ছিল যেখানে রোজগার করে সে নিজের ঘর পরিবার চালাতো। কাজল, মা, আমি তোর বাবার সাথে ধাবায় যাচ্ছি। তুই নিজের আর ভাইয়ের খেয়াল রাখিস আর বাড়ির কাজগুলো সারিয়ে নিস। ঠিক আছে মা, আমি সব কাজ সারিয়ে রাকেশকে পড়াতে বসবো। কাজলের ছোট ভাই রাকেশ তার থেকে 7 বছরের ছোট ছিল। ও স্কুলে পড়াশোনা করছিল আর কাজল দ্বাদশ শ্রেণী অবধি পড়েছিল। তার জন্য সম্বন্ধ খোঁজা হচ্ছিল। তার মা বাবা গ্রামে ধাবাটা চালিয়ে নিজের পরিবার চালাচ্ছিল। সব ভালো চলছিল, কিন্তু যেমন বলা হয় যে সমৃদ্ধিতে নজর লাগে, ঠিক তেমনি তাদের পরিবারের সাথে হলো। রাজ্য দিদি, গ্রামবাসীরা অনেক রেগে আছে, বলছিল তোমার ধাবাটা আজকে ভেঙে দেবে। এসব কি মস্করা হচ্ছে বোন? আমরা কি বা ক্ষতি করেছি? আর কারই বা কি ক্ষতি করেছি? আমি তো 6 বছর ধরে এইখানে ধাবাটা চালাচ্ছি, কারুর তো কোনো সমস্যাই হয়নি। আমরা তো কাউকে কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথে কেন? ওসব আমি ভালো করেই জানি, আর গ্রামবাসীরাও জানে। কিন্তু কাল রাতে যারা সবাই তোমাদের ধাবায় খাবার খেয়েছে তারা অসুস্থ হয়ে পড়েছে, আর শ্যামদাদার বৃদ্ধ মা তো মারাই গেল। আপনার ধাবার খাবার খেয়ে তিনি এত অসুস্থ হয়ে পড়লেন যে নিজের প্রাণই হারালেন। হে ভগবান, তুমি কি বলছো গো? আমরা খাবারে কিছু মিশিয়ে দিয়েছি, তাই জন্যে লোকেরা মরে যাচ্ছে? হ্যাঁ, তুমি এটা বলতে পারলে কি করে? ছি ছি ছি, আমরা তো 6 বছর ধরে এরকমই খাবার খাওয়াচ্ছি সবাইকে, কারুর তো কিছু হয়নি, তাহলে আজ কেন? না, এটা হতে পারে না। এত বছর ধরে আমাদের ধাবার খাবার খেয়ে কোনোদিন কারুর কোনো অসুবিধে হয়নি, আর আজকে হঠাৎ এইসব কি করে হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না। বিজলি রাজ্য আর শঙ্করকে গ্রামবাসীদের কথা শুনিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রাগান্বিত গ্রামবাসীরা আসে আর ধাবাটা ভেঙে দেয়। লোকেদেরকে নিজের ধাবাটা ভাঙতে দেখে শঙ্কর তাদের সামনে অনেক কান্নাকাটি করে, কিন্তু কেউ তার মিনতি শোনে না। লোকেদের খারাপ খাবার খাওয়াও আর এখন নাটক করছো? হ্যাঁ, আরে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানানো উচিত ভগবানের, যে বাঁচিয়ে রেখেছে। শুধু ধাবাটাই ভেঙেছি তোমাদের। হ্যাঁ, হাত পা ভালোই আছে, কামিয়ে খাবে, আর ধাবাটা খুলবে না। এইসব যে করেছে কোনোদিন সুখী থাকবে না, কোনোদিন নয়। শঙ্করের পরিবার এবার কষ্টে পড়ে যায়। রোজগারের জন্য তাদের কাছে শুধু ধাবাই ছিল, যেটা গ্রামবাসীরা রেগে ভেঙে দিয়েছিল। আর গ্রামবাসীরা বলছিল যে সেই ধাবায় ভেজাল খাদ্য দেওয়া হচ্ছিল, যার কারণে লোকেদের অসুখ হচ্ছিল, আর গ্রামের একজন বৃদ্ধ মারা গেল। এবার শঙ্কর গ্রামে কোথাও কাজ পাচ্ছিল না, আর নাই কেউ তার সাহায্য করছিল। এবার শঙ্কর দিনের পর দিন চিন্তিত থাকত, আর একদিন সন্ধ্যায় হঠাৎ তার অ্যাটাক হয় আর সে মারা যায়। তার পরিবার এবার আরো খারাপ পরিস্থিতিতে পড়ে যায়। মা, তুমি আর কতদিন এইভাবে কাঁদতে থাকবে আর নিজেকে দোষী বলতে থাকবে? আমি আছি তো, আমি তোমার আর রাকেশের খুব ভালো খেয়াল রাখবো। এবার কাজলের উপর ঘরের দায়িত্ব ছিল। নিজের অসুস্থ মা আর ছোট ভাইয়ের দায়িত্ব তাকেই পূরণ করতে হতো। তাই সে গ্রামের প্রধানের কাছে কাজ চাইতে চলে যায়। শুনেছি তোর বাপের অ্যাটাক হয়েছে, কি ঠিক বলছি তো? আরে যে পাপ করবে সে তো ফল পাবে, তাই না? তোর বাপ খারাপ খাবার খাইয়েছে আর লোকেদেরকে অসুস্থ করিয়েছে, এটা তো হবারই ছিল। আমি এখানে কাজ চাইতে এসেছি আর আপনি আমার অপমান করছেন। আমার বাবার সম্বন্ধে যা কিছু বলছেন ও সব মিথ্যে। আমার বাবা 6 বছর ধরে ধাবা চালাচ্ছিল, আর এই 6 বছরে কোনো গ্রামবাসীর কোনো অসুবিধে হয়নি। কিন্তু একদিন যখন গ্রামবাসীরা অসুস্থ হলো, তো পুরো দোষ আমার বাবার উপরে লাগলো। কেউ কিছু খোঁজ করার দরকারও বোধ করেনি। খুব চিটাং চিটাং কথা বলছিস কিরে? গ্রামে তোকে কাজ তো দিবে না, তোকে তো আমিও কোনো কাজ দিব না। চল ফুট এখান থেকে, ভাগ। প্রধানের কথা শুনে কাজল বাড়ি ফিরে আসে আর পরিবারকে নিয়ে অনেক চিন্তিত হয়। এবার কয়েকদিন পেরিয়ে যায়, কিন্তু কাজল কোথাও কাজ পায় না। একদিন কাজল নিজের বাড়ির পেছনে জিনিসপত্র গোছাতে থাকে। তখনই সে একটা হাত রিক্সা দেখতে পায়, যেটা তার ঠাকুর দাদার ছিল। আরে বাহ মা, এই হাত রিক্সাটা কত সুন্দর! কিন্তু তোমরা এটাকে এইভাবে রেখেছো কেন? থাকার জন্য যা ঘর আছে
ওটাতে এইসব জিনিসই আসতে পারে। এই হাত রিক্সাটা তোর দাদু নিজের হাতে তৈরি করেছিলেন, এটা উনিই চালাতেন। ঠিক আছে, এবার থেকে আমি চালাবো আর আমার দাদুর ঐতিহ্য বজায় রাখবো। কাজল রিক্সাটাকে পরিষ্কার করে তাকে চালানোর যোগ্য বানায়। এরপর সে ওটা দিয়ে গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তায় আসতে যাওয়া লোকেদেরকে বসিয়ে নিজের হাতগাড়ি দিয়ে কিছু রোজগার করতে আরম্ভ করে আর ওটা দিয়ে নিজের ঘর চালায়। সে নিজের পরিবারকে ভালোভাবেই সামলাতে থাকে, হাত রিক্সা দিয়ে ভালো পয়সা রোজগার করে। কিন্তু একদিন যখন বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায়, তখন জঙ্গলের রাস্তায় ও একটা মুখোশ পরা লোককে দেখতে পায়। ও তাকে আগে ছাড়ার জন্য দ্বিগুণ পয়সা দিচ্ছিল। কাজল লোকটাকে রিকশায় বসানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু যেই ওরা একটু এগোয় সেই লোকটা কাজলকে কিডন্যাপ করে নেয় আর তাকে একটা জনশূন্য জায়গায় নিয়ে গিয়ে মেরে একটা কুয়োতে ফেলে দেয়। আজ আমার প্রতিশোধ পূরণ হয়ে গেছে। প্রথমে তোর বাপকে মেরেছিলাম আমি, আর আজ তোকে মেরেছি। খুব শান্তি লাগছে আমার। এতটা বলে লোকটা ওখান থেকে চলে যায়। এবার রাজ্যর পরিবারে আর একবার সমস্যা চলে আসে। তারা নিজের যুবতী মেয়েকে হারিয়ে দিয়েছিল, আর এই কষ্টে রাজ্য আরও বেশি অসুস্থ থাকতে লাগে। তার ছোট ছেলে কিছু একটা করে তার খেয়াল রাখত, কিন্তু পরিবার দুঃখে এবার ভেঙে গিয়েছিল। কি জানে আমাদের সমৃদ্ধ পরিবারকে কার নজর লাগলো। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমার মেয়ে বাড়ি ফিরে আসেনি। ও তো এরকম ছিল না। এতটা বলে রাজ্য কাঁদতে লাগে। এইভাবেই সময় কাটতে থাকে। একদিন মাঝরাতে রাকেশ নিজের ঘরের উঠোনে কারুর ছায়া দেখতে পায়, আর পরের দিন গ্রামের মাঝখানে দয়ানন্দের লাশ পাওয়া যায়। ও গ্রামের প্রধানের বোনের ছেলে ছিল। হায় ভগবান, এই মাতালটাকে কি বর্বরতার সাথে মারা হয়েছে। ভালোই হলো এই দুষ্ট লোকের সাথে আমার মেয়ের বিয়ে হয়নি, না হলে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। এই ঘটনার পর কয়েকদিন পেরিয়ে যায়। একদিন রাতে রাজ্য উঠোনে বসে থাকে। তখনই ও কারুর আসার শব্দ শুনতে পায়। কাজল, মা এসে গেলি তুই? হে ভগবান, আমি এটা আবার কি বলছি। কাজলকে গিয়ে পুরো 2 বছরের বেশি হয়ে গেছে। মা, আমি দেখা করতে এসেছি, আপনার কাজল। এতটা শুনে রাজ্য ঘুরে তাকায়। ও নিজের সামনে কাজলের আত্মাকে দেখতে পায়। মা, আমি তোমাদেরকে ছেড়ে চলে গেছি, কিন্তু আমি তোমাকে জানাতে এসেছি যে আমি কারুর সাথে পালাইনি, নিজের দায়িত্ব থেকেও পালাইনি, বরং আমাকে মারা হলো। আর আমাকে যে মেরেছে সে দয়ানন্দ ছিল, যার আমি হত্যা করে দিয়েছি, কারণ ও জীবিত থাকার যোগ্য ছিল না। মানে তুই যে ওর সাথে বিয়ে করতে বারণ করে দিলি, তো ও তোকে মেরে ফেললো? আমি 2 বছর অপেক্ষা করলাম। যখন আমি মহাশক্তি পেলাম, তখন বর্বরতার সাথে তাকে মারলাম আর তার হত্যা করে ফেললাম। ওই আমাদের ঢাবার খাবারে কিছু মিশিয়েছিল। তুই ছেড়ে চলে গেলি কেন? তোর আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আমরা কত দুঃখের সম্মুখীন হলাম, কত কিছু শুনেছি, তোকে আর কি বলবো। মা, আমার আত্মা 2 বছর ধরে ঘুরছে। এবার যে আমি আমার খুনিকে শাস্তি দিলাম, তো আমিও মুক্তি পেয়ে যাব। আমি এখানে কারুর ক্ষতি করতে আসিনি। আমাকে এবার যেতে হবে মা। তুমি রাকেশ আর নিজের খেয়াল রেখো। তোকে ছাড়া আমরা কিভাবে বেঁচে আছি সেটা শুধু আমরাই জানি। তুই আমাদেরকে ছেড়ে যাস না কাজল, আমাদেরকে ছেড়ে যাস না। আমাকে যেতে হবে মা, যেতে হবে। এতটা বলার পর কাজলের প্রতিফলন অদৃশ্য হয়ে যায়, আর রাজ্য নিজের মেয়েকে দেখে অনেক কাঁদে। আর অবশেষেও নিজের মেয়ের খুনির সম্বন্ধে জেনে যায়, যাকে তার মেয়ে নিজেই মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু রাজ্যর চিরকাল নিজের পরিবারকে হারানোর দুঃখ থাকে।